কি ব্যাপার ভাই বোন সকলের কেমন আছো? হ্যাঁ, ভালো। গুড নুন প্রত্যেককে। খুব খারাপ কেস খেয়েছে, খুব ভালো। বাহ বাহ বাহ। আমি চ্যাটটা প্রাইভেট করলাম। হ্যাঁ ভাই। হ্যাঁ, চলো একদম বিন্দাস। দেখো, আমি তোমাদের একটা কথা বলে দিই, যারই সরকার হোক, তোমরা যদি পড়াশুনো না করো চাকরি পাবে না। তো হাবিজাবি জিনিসে বেশি উৎসাহিত হয়ে লাভ নেই। বুঝা গেল? চলো, লসাগু গসাগুর একটা সেরা জিনিস আগে শিখে নি, দেন আমরা পার্সেন্টেজ এবং প্রফিট অ্যান্ড লসের এমন সুন্দর সুন্দর দুটো জিনিস শিখবো, যেটা রিসেন্ট ইয়ারে এসেছে, যেটা শুনে দেখবে আরো ভালো লাগা শুরু করেছে। দেখবে কিরম মনে একদম ফুর্তির আবেগ চলে এসেছে। বুঝতে পেরেছো? তো চলো আমরা আস্তে আস্তে শুরু করি। হ্যাঁ 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 রিতম, কোনো চিন্তা করো না। আমরা লসাগু গসাগুর থিওরিটা শেষ করে নি। ছোট্ট দুটো থিওরি আছে, ছোট্ট দুটো থিওরি আছে। ঠিক আছে, চল। নাম্বার ওয়ান, আমরা আগের দিন লসাগু কি, গসাগু কি, এবং তার সাথে শিখেছিলাম যে লসাগু গসাগু ইউজ করে রেশিও রিলেটেড অঙ্ক কিরম ভাবে আসে, তাই তো ভাই আমার? তো চলো আজকে আমরা দুটো জিনিস শিখে নিই। নাম্বার ওয়ান, ফ্র্যাকশন রুল। ফ্র্যাকশন রুল আমি ইচ্ছা করে একটু নিচেতে লিখলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। হ্যাঁ, দেখো, ফ্র্যাকশন রুলের গল্পটা কি বলতো ভাই? আজ যখন তোমাকে তিন চারটে জিনিসপত্র দেয়া থাকবে, আজ যখন তোমাকে তিন চারটে ফ্র্যাকশন দেয়া থাকবে, এ বাই বি, সি বাই ডি, ই বাই এফ, এরকম ধরো তিন চারটে ফ্র্যাকশন তোমাকে দেওয়া আছে। ঠিক, দিয়ে বললো যে ভাই এর লসাগু এবং গসাগু বার করো। আমরা কি করে করব? দেখো, লসাগু গসাগু, দেখো ভাই আমার, সব সময় খেয়াল রাখবে, যেটাকে চাইবে না আমরা সেটা উপরের শ্রেণীকে করব। টাইটানিক কেস হবে এখানে, যত উপরের শ্রেণী তত বেশি সুবিধা। বুঝতে পেরেছো? তো দেখো ভাই, আমার এখানে লসাগু চেয়েছে, তো তো আমরা কি করব, যে কটা লব আছে তাদের আমরা লসাগু নেব, এবং লসাগুর উল্টো হচ্ছে গসাগু, সেটা আমরা নেব কোনটা, যে কটা হর আছে তার। অর্থাৎ যদি আমাকে ফ্র্যাকশন দিয়ে তার লসাগু জানাতে চায় বা লসাগু চায়, আমরা তাহলে কি করব, তার লসাগু কি হবে, লবগুলোর লসাগু, লবগুলোর লসাগু, লসাগু মানে এলসিএম, ডিভাইডেড বাই হরগুলির গসাগু, হরগুলোর এইচসিএফ। তাহলে আমাদের কি গেল, যেটা চাইবে সেটা আমরা লবে দেব আর তার অপোজিটটা আমরা হরে দেব। ঠিক আছে ভাই আমার? নিহারিকা শুনবো একদম ক্লাসের লাস্টে, চিন্তা নেই। গসাগুর ক্ষেত্রে আমরা কি করব? দেখো, আমরা এক্ষুনি কি দেখলাম, যে যেটা আমাদের চাইবে সেটা আমরা উপরে দেবো, তাই না ভাই আমার? যেটা চাইবে সেটা আমরা উপরে দেবো। তাহলে এবার গসাগু চেয়েছে, আমরা করব হচ্ছে এইচসিএফ অফ এ সি ই এবং এলসিএম অফ বিডিএফ। ঠিক আছে? অর্থাৎ কি হলো ভাই আমার, যেটা চেয়েছে সেটাকে আমরা উপরে দিলাম, অর্থাৎ লবগুলোর গসাগু ডিভাইডেড বাই
হরগুলির লসাগু। সমঝা? তাহলে ফ্র্যাকশন রুলটা আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি ভাই আমার। ফ্র্যাকশন রুলটা সবার ক্লিয়ার? ওকে। নাম্বার 2, কোপ্রাইম নাম্বার মনে আছে? নাম্বার সিস্টেম। এই প্রাইম নাম্বার ক প্রকারের? হ্যাঁ, প্রাইম নাম্বার ক প্রকার? দেখি বহুদিন পড়া ধরিনি তোমাদের, খুব ভাল লাগে আমার। প্রাইম নাম্বার ক প্রকার? কি 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 কি? ভেরি গুড, ফ্যান্টাস্টিক। এক হচ্ছে টুইন প্রাইম, এক হচ্ছে কোপ্রাইম, তাই তো? তো চলো ভাই আমার, কোপ্রাইম মানে কি? কোপ্রাইম বা রিলেটিভ প্রাইম। কোপ্রাইম বা রিলেটিভ প্রাইম বাংলায় বললে কি হয়? পরস্পর মৌলিক, ঠিক আছে? রিলেটিভ প্রাইম। মনে রাখবে যে কোনো কোপ্রাইম নাম্বারের, এই সবকটা নোট ধরে ধরে প্রশ্ন আসে, ঠিক আছে? যে কোনো কোপ্রাইম নাম্বারের, যে কোনো কোপ্রাইম নাম্বারের গসাগু সবসময় 1 হবে। যে কোনো কোপ্রাইম নাম্বারের গসাগু সবসময় 1 হবে, লসাগু হয়ে যাবে তাদের গুণফল। লসাগু হয়ে যাবে তাদের গুণফল। যে কোনো কোপ্রাইম নাম্বারের গসাগু সবসময় 1 হবে, লসাগু হয়ে যাবে কি? তাদের গুণফল। ঠিক আছে, বোঝা গেল? কোনো অসুবিধা নেই শুভজিৎ, কোনো চাপ নেই। সর্বনাশ করেছে রাজু, কোনো অসুবিধা নেই ভাই আমার, তুমি প্রপারলি সবকিছু মেনটেন করে নাও, কোনো অসুবিধা হলে আমাকে বলো, সব সামলে নাও, কোনো চাপ নেই ভাই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? চলো, এটা অলরেডি আমাদের পড়ানো জিনিস, এটা আর বেশি আমি সময় নষ্ট করলাম না। কোপ্রাইম নাম্বার গেল। ওকে, নাম্বার 2, দেখো ভাই আমার, লসাগু এবং গসাগু এই জিনিসগুলো বার করার না কিছু ছোট ছোট জিনিস আছে, কিছু ছোট ছোট তোমার ট্রিক আছে। আমরা তার কয়েকটা জিনিসপত্র আগে একটু দেখে নিই, ঠিক আছে? চলো দেখো, দেখো একটা মেথড আমরা যা শিখবো এটাকে বলা হয় ডিফারেন্স মেথড। ডিফারেন্স মেথড, এটা একটা গসাগু বার করার মেথড, ঠিক আছে? এই মেথডটা আমরা কেন শিখছি? কিছু কিছু পাটিগণিতের অঙ্কে আমাদের এটা কাজে লাগে। ক্লিয়ার? কিছু কিছু পাটিগণিতের অঙ্কে আমাদের এটা কাজে লাগে, এটাকে বলা হয় ডিফারেন্স মেথড। ওকে ভাই আমার, দেখো আমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? চলো দেখো, প্রাইম ফ্যাক্টর না হলে কি হবে সেটা আজকে আমি বলবো বলিনি ভাই আমার, আমি বলেছিলাম প্রাইম ফ্যাক্টর না হলে সেটাকে প্রাইম ফ্যাক্টরে ভেঙে নিয়ে করবে, ঠিক আছে? চলো, ডিফারেন্স মেথডের রুলটা আগে আমি লিখে নিই। দেখো ভাই আমার, যখন কোনো কিছু ডিফারেন্স মেথডে আমরা করব, ধরো আমাকে দিয়েছে 12 আর 18, ধরো আমাকে এই দুটো সংখ্যার গসাগু বার করতে দিয়েছে 12 আর 18, তো আমরা কি করব? আমরা কি করব? আমরা দেখব, ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে এই দুটোর বিয়োগ করব, এই দুটো বিয়োগ করব, ঠিক আছে? 12 আর 18 ধরো আমাকে দিয়েছে, আমরা ফার্স্টে কি করব ভাই? এই দুটোকে বিয়োগ করব। আমি আগে দুটো দিয়ে দেখাচ্ছি, তারপরে আমি 2 এর বেশি দিয়ে দেখাবো, ঠিক আছে ভাই আমার? এবার এই যে বিয়োগফলটা এলো, এই বিয়োগফল যদি এই দুটো সংখ্যাকেই ভাগ করে দেয় তাহলে সেটাই হয়ে যাচ্ছে তার গসাগু। কি বললাম ভালো করে শোনো, ভালো করে বোঝো। ধরো আমাকে দুটো সংখ্যা দিয়েছে, হলো, আমি সে দুটোকে বিয়োগ করে দেখলাম আসছে আমার 6,
ঠিক আছে, যদি এই বিয়োগফলটা এই দুটো সংখ্যাকেই ভাগ করে দেয় তাহলে এই বিয়োগফলটাই হবে আমার গসাগু। স্যার যদি আমার ভাগ না করে, যদি আমার ভাগ না করে, যদি আমাদের ভাগ না করে, যদি ভাগ না করে তবে বিয়োগফলের হাইয়েস্ট ফ্যাক্টরটা গসাগু হবে, হাইয়েস্ট ফ্যাক্টরটা গসাগু হবে। স্যার মানে বুঝতে পারলাম না, একটু এক্সাম্পল দিয়ে দেখান। দেখো, ধরো তোমাকে আমি বললাম 27 এবং 33, ঠিক আছে, 27 এবং 33। তো ভাই দেখো তো, আমি ফার্স্টে এই দুটোকে বিয়োগ করে দেখছি কত আসছে, 6। ঠিক, তো আমরা কি জানি যে যদি বিয়োগফলটা আমার ভাগ করে দেয়, দুটোকেই ভাগ করে দেয়, যদি বিয়োগফলটা দুটোকেই ভাগ করে দেয় তাহলে সেটাই হয়ে যাচ্ছে আমার গসাগু। কিন্তু যদি বিয়োগফলটা ভাগ না করে, ফর এক্সাম্পল দেখো এইখানে আমার এই যে 6 আছে, 6 তো আমার ভাগ করছে না রে ভাই, 6 তো আমার 27 কেও ভাগ করে না, 33 কেও ভাগ করে না, তাই না? তো আমরা কি করব, 6 এর যে হাইয়েস্ট ফ্যাক্টর, দেখো 6 এর হাইয়েস্ট ফ্যাক্টর এরপরে কি আছে, 3। 6 এর হাইয়েস্ট ফ্যাক্টর এরপরে কি আছে, 3। দেখো তো ভাই আমার এই হাইয়েস্ট ফ্যাক্টরটা যেটা পেলাম সেটা কি এই দুটোকে ভাগ করে দিচ্ছে? আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার, সেটা তো এই দুটোকে ভাগ করে দিচ্ছে। সুতরাং আমার 27 আর 33 এর গসাগু কত চলে গেল, 27 আর 33 এর গসাগু কত চলে গেল, 3। আমরা আরেকটা এক্সাম্পল নিই, আমরা আরেকটা এক্সাম্পল নিই। ধরো আমি তোমাকে বলেছি 38 আর 76, এটার কি হবে? এটার কি হবে? দেখো আমরা এটাকে বিয়োগ করে দেখি, বিয়োগ করলে কত আসছে, 38। 38 কে ভাগ করে 100 বার করে, 38 কে 76 কে ভাগ করে 100 বার করে, তাহলে গসাগু আমার কত চলে গেল, 38। আরেকটা এক্সাম্পল নি, 132 144, এটার অ্যান্সার কি হবে? 144 না 142 নিয়ে নাও, 132 142, এটার অ্যান্সার কি হবে? দেখা যাক, দুটোকে বিয়োগ করে কত আসে, 10। ভাই আমার 10 কি এদেরকে ভাগ করছে? 10 তো আমার 132 কেও ভাগ করে না, 10 আমার 142 কেও ভাগ করে না, তাহলে আমি বুঝতে পারলাম 10 আমার অ্যান্সার হলো না। ঠিক, তাহলে 10 এর পরবর্তী হাইয়েস্ট ফ্যাক্টর কত, 5। 5 কি আমার এদের ভাগ করে? তোমরা বলবে স্যার 5 তো 132 কেও করে না, 5 তো 142 কেও করে না, তাহলে 5ও হলো না। তাহলে 10 এর পরবর্তী ফ্যাক্টর কত, 2। 2 কি আমার এদেরকে ভাগ করে? তোমরা বলবে স্যার লাস্টে ইভেন নাম্বার আছে 2, তো দুজনকেই ভাগ করে দেবে, তাহলে গসাগু আমার কত চলে গেল? ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার যদি 1 এর বেশি 2 এর বেশি সংখ্যা দেয় তখন আমরা কি করব? ধরুন আপনাকে দিয়েছে 6 8 আর 12, এবার আমরা কি করব?
তিনটে সংখ্যা দিলে আমরা কি করব? সেম জিনিস, চাপের কিছু নেই। দেখো এদেরকে বিয়োগ করলে কত পাচ্ছি? 2। একে বিয়োগ করলে কত পাচ্ছি? 4। এদেরকে বিয়োগ করলে কত পাচ্ছি? 2। একে বিয়োগ করলে কত পাচ্ছি? 4। এই দুটোকে আবার বিয়োগ করে দাও, কত আসছে? 2। এই যে যেটা এলো সেটা এবার ভাগ করে দেখো সবাইকে ভাগ করে কিনা। ভাগ করে, সবাইকে ভাগ করে। তাহলে আমাদের অ্যান্সার কত চলে গেল? 2। এবার কোথাও যদি গ্যাপ সমান চলে আসে, কোথাও যদি গ্যাপ সমান চলে আসে, ফর এক্সাম্পল 6, 8 আর 10, খেয়াল করে দেখো কোথাও আমার গ্যাপ সমান চলে এসেছে, এখানেও 2, এখানেও 2, গ্যাপ আমার সমান চলে এসেছে। গ্যাপ যদি আমার সমান চলে আসে তাহলে সেটাই আমার অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, গ্যাপ যদি আমার সমান চলে আসে তাহলে সেটাই আমার অ্যান্সার হয়ে যায়। বোঝা গেল? চল আমরা একটু আগের দিনের একটা রিভিশন করে নিয়ে তারপরে অন্য জিনিস শুরু করি। 7 এর কিউব, 5 এর স্কোয়ার, 13 এর 3, 2 এর 4, 5 এর কিউব, 3 এর স্কোয়ার, 2 এর 5, 13 এর কি স্কোয়ার, 2 এর 6, 7 এর স্কোয়ার। গসাগু আর লসাগু বার করো। অনন্যা বলো ভাই আমার, গসাগু আর লসাগু বার করো। চেঞ্জ হয়েছে অনন্যা, চেঞ্জ হয়েছে। গসাগু আর লসাগুটা বার করো। ভেরি গুড, গসাগু প্রত্যেকে। সৌভিক ফ্যান্টাস্টিক, অলিভা, শ্রীপর্ণা, অনিকেত ফ্যান্টাস্টিক। হ্যাঁ, 2 এর বেশি পাওয়ার পর 2 এর বেশি নাম্বার পরস্পর কোপ্রাইম হতে পারে? কেন হতে পারে না? দেখো কোপ্রাইম মানে কি? পরস্পর মৌলিক। ঠিক আছে, যাদের গসাগু 1 তারাই কোপ্রাইম। ঠিক আছে, চলো তাহলে 2 2 টু দ্য পাওয়ার 4 HCF। HCF আমার কি আসছে? কমন সংখ্যা কি আছে? 2 2 2। কমন সংখ্যার লোয়েস্ট পাওয়ার 4, দিস ইজ HCF। LCM, LCM কি আছে? যে কটা ভ্যারাইটি আছে আগে আমরা সব কটা লিখবো। 7 আউট, 5 আউট, 13 আউট, 2 আউট, আর কিছু আছে? 3। চলো আর তো কিছু নেই। 2 5 13 2 7। চলো এইবার হচ্ছে হাইয়েস্ট পাওয়ার। 7 এর হাইয়েস্ট পাওয়ার 3, 5 এর হাইয়েস্ট পাওয়ার 3, 3 এর হাইয়েস্ট পাওয়ার 2, সরি 13 এর হাইয়েস্ট পাওয়ার, 13 এর হাইয়েস্ট পাওয়ার 3, 2 এর হাইয়েস্ট পাওয়ার 6, 3 এর হাইয়েস্ট পাওয়ার 2। তাহলে এটাই লসাগু। ঠিক আছে, HCF টা কমন সংখ্যার লোয়েস্ট পাওয়ার। কমন যে সংখ্যাটা আছে সেই কমন সংখ্যার লোয়েস্ট পাওয়ার। কোনো অসুবিধা নেই, অনিলাভ। বেশ, এই চলে গেল LCM HCF এর মেন থিওরি। এবার আমাদের সমস্ত কিছু অঙ্কের উপর বেস করে আসে। LCM HCF এর টপ যে টাইপের অঙ্কগুলো আমাদের করতে হবে, নাম্বার 1 ডিভিসিবিলিটি। এটা আসছে নাম্বার 1 টাইপ অফ প্রবলেম, ডিভিসিবিলিটি। নাম্বার 2 আসছে আমাদের রেশিও বেসড, রেশিও বেসড। নাম্বার 3 আসছে আমাদের পাওয়ার বেসড, পাওয়ার বেসড। নাম্বার 4 হচ্ছে আমাদের বেল প্রবলেম। বেল বা ট্রাফিক লাইট দুটোই সেম। বেল, ট্রাফিক লাইট, রেস, তিনটেরই টেকনিক সেম। নাম্বার 5 হাইয়েস্ট স্কেল, হাইয়েস্ট মেজার
নাম্বার 6 আর হচ্ছে নর্মাল কোশ্চেন বেসড বা থিওরি বেসড। ঠিক আছে, যে কটা টাইপ লিখলাম এদের জেনারেলি আর গ্রুপ ডি, এনটিপিসি, সিজিএল আলাদা হয় না, সব কটা টাইপই যে কোনো এক্সামে আসতে পারে। এটা খুব সোজা একটা চ্যাপ্টার, সব কটা টাইপই যে কটা জিনিসে আসতে পারে। ঠিক আছে ভাই আমার, বোঝা গেল? চল, তো এবার আমরা কিছু ছোটখাটো জিনিসপত্র এবার পড়া শুরু করি। আজকে আমরা না একটা সেরা জিনিস শিখবো, ঠিক আছে? একটা সেরা জিনিস শিখবো, একটা সেরা অঙ্ক সেরা ভাবে করতে শিখবো। এটা হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার। ইনকাম এক্সপেন্ডিচার, চলো দেখা যাক, দেখা যাক। বোঝো এবার একটা জিনিস, বোঝো ভালো করে বোঝো, ঠিক আছে? দেখো, আজকে যদি আমি ধরো 10,000 টাকা ইনকাম করলাম, ঠিক আছে? 10,000 টাকা আমি ইনকাম করলাম। এবার এই যে আমি 10,000 টাকা ইনকাম করলাম, তার মধ্যে যদি আমি 7,000 টাকা খরচা করি, 7,000 টাকা খরচা করি, তাহলে আমার সেভিংস কতটা হলো? 3,000 টাকা তো হবে সেভিংস, তাই তো? আমাদের সেভিংস তাহলে কত হবে? 3,000 টাকা। অর্থাৎ আমার মেন ফান্ডাটা কি? আমার মেন ফান্ডাটা হচ্ছে যে আমার ইনকাম যেটা হয়, আমার ইনকাম যেটা হয় সেটাই আমার ব্রেক হয় কিসে? খরচ, অর্থাৎ এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। খরচ অর্থাৎ এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, ঠিক? এইবার একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো, একটা জিনিস আমার এখানে বোঝার চেষ্টা করো। আজকে যদি আমার ইনকাম বেড়ে যায়, আজকে যদি আমার ইনকাম বেড়ে যায়, ধরো আমার ইনকাম বেড়ে গেছে 2,000 টাকা, ইনকাম আমার 2,000 টাকা বেড়েছে, ঠিক আছে? খরচ যদি আমার সেম থাকে, খরচ যদি আমার না বদলায়, খরচ যদি আমার সেম থাকে, তাহলে আমার কোনটা বৃদ্ধি পাবে গো? তাহলে আমার কোনটা বৃদ্ধি পাবে গো? সেভিংস বৃদ্ধি পাবে না, সেভিংস বৃদ্ধি পাবে না। আমার সেভিংস বৃদ্ধি পাবে, কতটা বৃদ্ধি পাবে? খেয়াল করে দেখো, যতটা আমার ইনকাম বৃদ্ধি পেয়েছে, যতটা আমার ইনকাম বৃদ্ধি পেয়েছে ততটাই আমার সেভিংস বৃদ্ধি পাবে। যতটা আমার ইনকাম বৃদ্ধি পেয়েছে ততটাই আমার সেভিংস বৃদ্ধি পাবে, অর্থাৎ সেভিংস আমার কত হয়ে যাবে? 5,000 টাকা, ঠিক? তাহলে একটা জিনিস আমরা এখান থেকে কি শিখলাম? পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, যদি আমাদের এক্সপেন্ডিচার সেম থাকে, এক্সপেন্ডিচার সেম থাকে, তবে ইনকাম যত টাকা বাড়বে, ইনকাম যত টাকা বাড়বে, সেভিংস তত টাকা বাড়বে। সেভিংস তত টাকা বাড়বে। হলো পয়েন্ট নাম্বার 2। দেখো, ধরো আজকে আমার ইনকাম 4,000 টাকা বাড়লো, ধরো আজকে আমার ইনকাম 4,000 টাকা বাড়লো,
তার মানে কত আসবে? 14,000 টাকা। খরচ ধরো আমার 3,000 টাকা বাড়লো, তার মানে আমার খরচ কত আসবে? 10,000 টাকা। তাহলে আমার সেভিংসটা কত আসবে গো? আমার সেভিংসটা কত বাড়বে গো ভাই আমার? খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আমার তো এখন খরচ হচ্ছে, ইনকাম হচ্ছে 14,000, ঠিক আছে? আমার এখানে 10,000 টাকা হচ্ছে কি এক্সপেন্ডিচার। তাহলে সেভিংস কত আসছে? তোমরা বলবে স্যার সেভিংস আসছে 4,000 টাকা, আমি বলবো একদম ঠিক। তাহলে ছিল আমাদের 3,000, হয়েছে আমাদের 4,000, কতটা বেড়েছে? 1,000 বেড়েছে, রাইট? 1,000 বেড়েছে। হোয়াই দিস কোলাবিলিটি? কেন 1,000 বাড়লো? খেয়াল করে দেখো তো, আমি সেভিংসটা পাই কি করে? আমি সেভিংসটা পাই কি করে? ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার করে, তাই তো? আমি যখন ইনকামের থেকে খরচটা বের করে দেবো তখন আমার সেভিংসটা পড়ে থাকছে, রাইট? তাহলে ভাই একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, আমার এখানে 4,000 টাকা ইনকাম বাড়ছে, ঠিক? আমার 3,000 টাকা এক্সপেন্ডিচার বাড়ছে, ঠিক? তাহলে একটা জিনিস এবার বোঝার চেষ্টা করো, আমার সেভিংসটা কত বাড়বে? আমরা কি দেখলাম? সেভিংস মানে কি ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। তো আমি দেখছি ইনকামের চেঞ্জ 4,000, এক্সপেন্ডিচারের চেঞ্জ 3,000, তাহলে সেভিংস এর চেঞ্জ আমার কত হয়ে যাচ্ছে? ইনকামের চেঞ্জ মাইনাস এক্সপেন্ডিচারের চেঞ্জ। দেখো, তাহলে আমার যতটা আসছে সেটাই আমার চেঞ্জের সাথে সমান। বুঝাতে পারলাম? দেখো, আমার ইনকাম যতটা বেড়েছে, এক্সপেন্ডিচার যতটা বেড়েছে, আমি দেখছি তার রিগার্ডিং আমার সেভিংস হচ্ছে 4,000, অর্থাৎ সেভিংস আমার 1,000 বেড়েছে। অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে ইনকাম যে পরিমাণ বাড়ছে, দেখো সেভিংস মানে কি? সেভিংস মানে হচ্ছে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। তাহলে ইনকাম যে পরিমাণ বাড়ছে আর এক্সপেন্ডিচার যে পরিমাণ বাড়ছে, তাদেরকে যদি আমি ক্যালকুলেট করি, তাদেরকে যদি আমি বিয়োগ করি, তাহলেই আমি সেভিংস পেয়ে যাচ্ছি, সেভিংস এর চেঞ্জ। তাহলে আমরা এখান থেকে আরেকটা কি পয়েন্ট শিখলাম? পয়েন্ট নাম্বার 2, সেভিংস এর চেঞ্জ, সেভিংস এর চেঞ্জ, সেটার ভ্যালু আমার কি চলে আসছে? ইনকামের চেঞ্জ, ইনকামের চেঞ্জ মাইনাস এক্সপেন্ডিচারের চেঞ্জ, ইনকামের চেঞ্জ মাইনাস এক্সপেন্ডিচারের চেঞ্জ। ঠিক আছে, ভালো করে দিও রাজশ্রী, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা আমরা পড়লাম, এইটার উপর বেস করে এইবার চলো আমরা কিভাবে কোশ্চেন অ্যান্সার সলভ করব দেখি। দেখা যাক কিরকম কি প্রশ্ন আসে এবং কিরকম কিভাবে আমরা সলভ করব, এবার সেটা আমরা এক এক করে দেখার চেষ্টা করি। হ্যাঁ ভাই, চল। আমাকে মনিকা মাসির কথা বলা। মনিকা মাসি কি করেছে? মনিকা মাসি বলেছে 72% ইনকামের স্পেন্ড করে, ঠিক? এই টাইপের অঙ্ক যখনই দেখবে, সবার আগে দেখবে যে কার সাপেক্ষে দেওয়া আছে। কি বললাম? সবার আগে দেখবে কার সাপেক্ষে দেওয়া আছে। খেয়াল করে দেখো ভাই আমার, মনিকা কি করে? মনিকা ইনকামের 72% খরচ করে, তাই না? ইনকামের 72% শেষ করে, তাই না? রাজশ্রী, ম্যাথের যাতে সবকিছু শেষ হয় রেকর্ডেড ভার্সন আগে দেওয়া ছিল, কেন করনি আই ডোন্ট নো। ঠিক আছে, চলো। তাহলে যার সাপেক্ষে দেয়া থাকবে তাকে 100 ধরবে, যার সাপেক্ষে দেয়া থাকবে তাকে সবসময় 100 ধরবে। তাহলে যেহেতু এখানে ইনকামের সাপেক্ষে দেওয়া আছে, তো চলো আমরা ইনকামটাকে 100 ধরবো। আমি এই লিখছি ইনকাম, উপরে লিখে, উপরে জায়গা আছে। আমি এই লিখছি ইনকাম,
এক্সপেন্ডিচার সেভিংস। দেখো আমার ইনকাম কত ধরছি আমরা 100, ইনকামের 72% খরচ করে, আয়ের 72% খরচ করে, তাহলে খরচ আমার কত করে 72। আয়ের 72% যদি খরচ করে তাহলে খরচ আমার কত করে 72। সেভ কত করছে? সেভ কত করছে? 28 টাকা, তাই তো? ভেরি গুড, 28 টাকা করছে হচ্ছে সেভ। চলো এই অবধি আমাদের ডান হলো, এই অবধি আমাদের ডান হলো। এবার আমায় কি বলেছে দেখো, if our income increased by 20%, if our income increased by 20%, এবার একটা জিনিস দেখো, if our income increased by 20%, অর্থাৎ যদি 100-র উপর 20% বৃদ্ধি পায়, তার মানে কতটা বৃদ্ধি পেয়েছে গো? ইনকামের চেঞ্জ কতটা হয়েছে? ইনকামের চেঞ্জ 20 না? ইনকামের চেঞ্জ তো 20, আমার 20% ইনক্রিজ করেছে, তাহলে 20% যদি আমার ইনক্রিজ করে তাহলে আমার ইনকামের চেঞ্জ কত? 20। তোমরা বলছো হ্যাঁ স্যার। নেক্সট, সঞ্চয় 15% বৃদ্ধি পেয়েছে, সেভিংসটা বৃদ্ধি পেয়েছে কতটা? 15%, অর্থাৎ 28-এর 15% মানে কত? 28-এর 15%, তার মানে আমি 15টাকে ব্রেক করছি এইভাবে 10 + 5, 28-এর 10% মানে 2.8 আর 5% মানে 1.4, তার মানে আমার কত আসছে? 8 × 4 = 12, 4.2। সেভিংস এর চেঞ্জ হচ্ছে আমার কত? 4.2 বৃদ্ধি পেয়েছে। ইনকাম এতটা বৃদ্ধি, সেভিংস এতটা বৃদ্ধি, প্লাস আছে দুটোই। তাহলে ব্যয় কত শতাংশ বৃদ্ধি হবে? তাহলে ব্যয় কত শতাংশ বৃদ্ধি হবে? সায়নী আমরা কতটা চেঞ্জ হয়েছে সেটা দেখছি, চেঞ্জ হয়ে কত হয়েছে দেখছি না। 100-র 20% বৃদ্ধি পেয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে দেখছি। বুঝতে পারলে ভাই? বৃদ্ধি হয়ে কত হয়েছে দেখছি না, বৃদ্ধি হয়ে 120 হয়েছে, বাট বৃদ্ধি পেয়েছে কতটা? 20। এইবার আমরা এক্ষুনি কি দেখলাম? আমরা এক্ষুনি দেখলাম যে সেভিংস এর চেঞ্জ, সেটা আমরা কি করে পাবো? ইনকামের চেঞ্জ, সেখান থেকে এক্সপেন্ডিচারের চেঞ্জ বাদ দিয়ে না। সেভিংস এর চেঞ্জ সেটা আমরা কি করে পাবো? ইনকামের চেঞ্জ, সেখান থেকে এক্সপেন্ডিচারের চেঞ্জ বাদ দিয়ে না। তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে এক্সপেন্ডিচারের চেঞ্জটা আমার কত আসছে? তোমরা বলছো স্যার 20 - 4.2, আমি বলবো একদম ঠিক। 20 - 4.2 মানে কত? 15.8। তাহলে এক্সপেন্ডিচারের চেঞ্জ আমার কত আসছে? 15.8। এক্সপেন্ডিচারের চেঞ্জ আমার কত আসছে? 15.8। তাহলে এইবার একটা জিনিস দেখো, আমাকে কি জিজ্ঞেস করেছে? আমাকে জিজ্ঞেস করেছে ব্যয় কত শতাংশ বৃদ্ধি হবে, ব্যয় কত শতাংশ বৃদ্ধি হবে। একটা জিনিস এবার খেয়াল করে দেখো ভাই, আমার 15.8 যে বৃদ্ধি পেয়েছে, কতর উপরে বৃদ্ধি পেয়েছে? 72-এর উপরে বৃদ্ধি পেয়েছে না? 15.8 যে বৃদ্ধি পেয়েছে, কতর উপরে বৃদ্ধি পেয়েছে? 72-এর উপর বৃদ্ধি পেয়েছে না? তাহলে 72-এর উপর বৃদ্ধি পায় 15.8, তাহলে 100-তে কত? কেটে দাও, নিচে আসছে 10, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 36, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 18, 18 কে 9, হ্যাঁ 2 দিয়ে কাটলে 18, 2 দিয়ে কাটলে 7 × 2 = 14, 79। কত আসে রে? 18 × 2 = 72, সরি 18 × 4 = 72, 4 × 5 = 20, 20-র বেশি কোন প্রশ্ন আসবে? ওই 21, 20-র বেশি, 21.9, 21.9। ঠিক আছে, কি করে করলাম দেখো, আমি যদি এই দুটোকে কাটাকাটি করি, এটাকে যদি আমরা 72 ধরে নিই, তাহলে 72 × 5/18, এটা করলে তো আমার 4 × 5 = 20 আসছে। এবার আমার এখানে 72 তো নয়, 79, 79 মানে 20-র থেকে বেশি হবে, এবং 20-র থেকে বেশি যদি হয় তাহলে আমার সেটা 21.9, কারণ 20.8, 20.2, 20-র খুব কাছাকাছি, সেটা হবে না। ঠিক আছে, মানে নর্মাল গুণ করে করতে পারো, যা ইচ্ছা। ঠিক আছে, তো আমরা দেখো
এই জিনিসটা ক্যালকুলেশন না করে কতটা সহজে করতে পারলাম, জাস্ট চেঞ্জটা ধরে আমরা কতটা সহজে করতে পারলাম। আমরা খালি কোনটা ইউজ করলাম, উই ইউজ দাস দিস ওয়ান, সেভিংস এর চেঞ্জ ইকুয়াল টু ইনকামের চেঞ্জ মাইনাস এক্সপেন্ডিচারের চেঞ্জ। ঠিক, এবার চলো তো ভাই এটার সাথে আমরা আরো একটা দুটো অঙ্ক করে নিই সেম টাইপের। চলো বল। রাঘব কি করেছে, 80% খরচ করে, আয় 12% বৃদ্ধি পায়, সঞ্চয় 10% কমে যায়, খরচে কত শতাংশ বৃদ্ধি হবে। চেঞ্জটা নেবে কিন্তু, আর চেঞ্জে কিন্তু প্লাস মাইনাসটা ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে, না হলে ভুল হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমাকে এখানে একটা কথা বলো, আমাকে কি বলেছে, আয়ের 80% খরচ করে, তাই তো? তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে আয়টাকে 100 নেব। আয়ের 80% খরচ করে মানে আয়টাকে আমরা 100 নেব। আয়ের 80% খরচ মানে এখানে আমার চলে গেল 80, সেভিংস আমার চলে আসছে 20। ঠিক, নেক্সট আমার কি বলেছে, নেক্সট আমায় বলেছে ইনকাম 12% ইনক্রিজ, তাহলে ইনকামের বৃদ্ধি পেয়েছে কতটা, ইনকাম বৃদ্ধি পেয়েছে 12। সেভিংস 10% কমেছে, সেভিংস যদি 10% কমেছে কত, -2। কেন -2 স্যার? 10% কমেছে মানে 2 কমেছে, 20 10% মানে 2 কমেছে, কমা মানে কত, -2। তাহলে এক্সপেন্ডিচারের কি চেঞ্জ হচ্ছে, আমরা কি জানি, সেভিংস এর চেঞ্জ ইকুয়ালস ইনকামের চেঞ্জ মাইনাস এক্সপেন্ডিচারের চেঞ্জ। তাহলে এক্সপেন্ডিচারের চেঞ্জ আমার কত চলে আসছে, 12 + 2 14, অর্থাৎ এক্সপেন্ডিচারের চেঞ্জ আমার এখানে কত চলে গেল, 14। সুতরাং আমাকে বলা হয়েছে যে আমার এক্সপেন্ডিচার কত শতাংশ বৃদ্ধি পাবে, তাহলে 14 বৃদ্ধি পাচ্ছে কততে, 80-তে। কত আসছে, 5 20 100, 4 20 80, 7 2 × 14 2, 35/2, 35/2 মানে 17.5। 35/2 মানে কত, 17.5। ঠিক আছে, চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 3, বলো এটার অ্যান্সার কি হবে। বলো এটার অ্যান্সার কি হবে। আয়ের 76% খরচ করে, আয় 14% বৃদ্ধি, খরচ 10% বৃদ্ধি, তাহলে সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি হবে বলো। আয়ের 76% খরচ করে, তাহলে ইনকাম যদি 100 হয়, এক্সপেন্ডিচার 76 আর সেভিংস হচ্ছে কত, 24। ঠিক, ওকে। যদি তার আয় 14% বৃদ্ধি পায়, তার মানে আয়ের চেঞ্জ কত, +14। খরচ 10% বৃদ্ধি পায়, তাহলে খরচের বৃদ্ধি কত, +7.6, 10% মানে 7.6। তাহলে সঞ্চয়ের আমার চেঞ্জ কি হবে গো, সঞ্চয়ের চেঞ্জ মানে কত, সঞ্চয়ের চেঞ্জ মানে আমার চলে আসছে চেঞ্জ ইন সেভিংস হচ্ছে চেঞ্জ ইন ইনকাম মাইনাস চেঞ্জ ইন এক্সপেন্ডিচার, অর্থাৎ 6.4, এটা আমার চলে আসছে চেঞ্জ ইন সেভিংস। ঠিক, তাহলে 24-এর ওপর আমার চেঞ্জ হচ্ছে কত, 6.4, তার মানে সেটা কত পার্সেন্ট, 6.4/24 × 100, নিচে চলে গেল 10,
8 8 64, 3 8 24, 80/3, 80/3 মানে 26.81 তো হবে না, 26 পয়েন্ট সামথিং, 26.67। ঠিক আছে, পরেরটা হর্ষা। বলো এটার অ্যান্সার কি হবে? হর্ষার অ্যান্সার কি হবে বলো? টাইম লাগছে, অসুবিধা নেই ভাই, সব বুঝতে পারবে, কোনো চাপ নেই, বুঝতে পারছো তো ব্যাস। বলো। হর্ষার খরচ তার আয়ের 45%, পরবর্তী মাস থেকে তার আয় 15% বৃদ্ধি পায়। প্রতি মাসে যে যতটা সঞ্চয় করতো সেটা অপরিবর্তিত থাকে। সঞ্চয় বলেছে আমার অপরিবর্তিত, সেভিংস চেঞ্জ হয়নি, সেভিংস কোনো চেঞ্জ হয়নি, সেভিংস সেম আছে, সেভিংস আমাদের সেম আছে। আয়ের 45%, তার মানে ইনকাম যদি আমার 100 হয়, এক্সপেন্ডিচার 45, সেভিং হচ্ছে 55। বাহ, ভালো লোক। এক্সপেন্ডিচার 45, সেভিং হচ্ছে 55। ঠিক। এবার আমায় কি বলেছে? আয় 15% বৃদ্ধি পায়। আয় যদি 15% বৃদ্ধি পায়, তার মানে আমার আয়ের চেঞ্জ হয়েছে 15। সেভিংস আমার সেম আছে, সেভিংসে আমার কোনো চেঞ্জই হয়নি। তাহলে ভাই আমার, আমরা এক্ষুনি কি দেখলাম? সেভিংসে যদি কোনো চেঞ্জ না হয়, তার মানে কি যতটা আমার ইনকাম বেড়েছে ততটাই আমার খরচ বেড়েছে, কি তাই তো? সেভিংস এর চেঞ্জ মানে কি? ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। এবার সেভিংস এর বলছে চেঞ্জই নেই কোনো, তাহলে ইনকাম আমার যতটা বেড়েছে নিশ্চয়ই খরচও আমার ততটা বেড়েছে, সেই জন্য আমার কোনো সেভিংস এ চেঞ্জ হয়নি। তার মানে আমার খরচ হচ্ছে কত? 15 বেড়েছে। কততে বেড়েছে? 45-এ বেড়েছে। কত পার্সেন্ট বেড়েছে? ইন্টু 100, 33.33। বুঝা গেল? কেমন লাগলো অঙ্কটা করতে? অঙ্কগুলো এবার একটা সোজা না ভাই, অঙ্কগুলো একদম মানে পিওর, একদম মানে কুচু কুচু কুলু কুলু না? হ্যাঁ, শুভ আমি শুনবো, কোনো চিন্তা নেই। এইবার দেখো, এই কুচু কুচু কুলু কুলুটাকেই কতটা ডেঞ্জারাস হিসাবে দেখতে লাগে। দেখো, কুচু কুচুনেস শেষ। দেখো কি বলেছে, এক ব্যক্তির মাসিক খরচ তার মাসিক সঞ্চয়ের তুলনায় এত পার্সেন্ট বেশি। সবার আগে আমাকে একটা কথা বলো, এখানে কার সাপেক্ষে বলেছে? কার সাপেক্ষে বলেছে? সেভিংস এর সাপেক্ষে বলেছে, তাই না? ভেরি গুড, ফ্যান্টাস্টিক ভাই আমার অনিলাভ, একদম ঠিক অনন্যা, ফ্যান্টাস্টিক। সেভিংস এর সাপেক্ষে বলেছে, মাসিক সঞ্চয়ের তুলনায় এত পার্সেন্ট, তার মানে এবার আমাদের সেভিংস এর সাপেক্ষে করতে হবে, তাই তো? ওকে, যদি তার মাসিক আয় এত পার্সেন্ট বৃদ্ধি পায়, মাসিক খরচ এত পার্সেন্ট বৃদ্ধি পায়, মাসিক আয় এত বাড়ে, তাহলে প্রাথমিক খরচ কত ছিল? সব ঠিক আছে, কিন্তু আমাকে একটা কথা বলো, যখনই আমরা এরকম অসভ্য অভদ্র পার্সেন্টেজ দেখবো, তখনই আমরা কি করব বলেছি? কিসের থ্রু দিয়ে করব? যখনই আমরা এরকম অসভ্য অভদ্র পার্সেন্টেজ দেখবো, আমরা কিসের থ্রু দিয়ে করব? রেশিও, তাই তো? ফ্র্যাকশন। 66 পূর্ণ 2/3% মানে কত? 66 পূর্ণ 2/3% মানে কত? 2/3। ভেরি গুড। 66 পূর্ণ 2/3% মানে আমার কত আসছে ভাই? 2/3। তাহলে ভাই আমার, আমাকে একটা কথা বলো, সঞ্চয়ের এত, মাসিক খরচ সঞ্চয়ের এত, তার মানে এটা যদি আমার 2/3 হয়, নিচেরটা হয় বেস ভ্যালু, অর্থাৎ সঞ্চয় যদি আমার 3 হয়, সঞ্চয় যদি আমার 3 হয়,
মাসিক খরচ তার মাসিক সঞ্চয়ের তুলনায় এত পার্সেন্ট বেশি, তাহলে খরচ আমার কত হবে? 3-এর থেকে 2 বেশি 5 না? একদম সেই পুরনো রেশিওর কনসেপ্ট, যে 2-এর 3 বেশি মানে যার সাপেক্ষে ধরছি সেটা 3, আর যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে 3 + 2 5। কোথার কনসেপ্ট কোথায় এসে লাগছে দেখেছো? বলেছিলাম না রেশিও পার্সেন্টেজ ঠিক করে করো, পুরো অ্যারিথমেটিক শেষ, আর কিচ্ছু না, পুরো অ্যারিথমেটিক শেষ, আর কিচ্ছু না। আর এই 2-এর 3টে যদি না বুঝে থাকো, পার্সেন্টেজের ক্লাস করে আসো, যাও একদম পার্সেন্টেজের প্রথম ক্লাস করে আসো, না হলে বুঝতে পারবে না। ঠিক, তাহলে ভাই আমার ইনকাম কত হবে? 5 আর 3 8। ইনকাম আমার কত চলে গেল? 5 আর 3 8। ঠিক আছে, এইবার দেখো আমাকে কি বলেছে গো, আমাকে তো পার্সেন্টেজের কেস দেওয়া আছে, আমাকে দেখো এখানে তো পার্সেন্টেজের কেস দেওয়া আছে। আমাকে কি বলেছে? তার মাসিক আয় 44% বৃদ্ধি পায়, মাসিক খরচ 60% বৃদ্ধি পায়, আর মাসিক সঞ্চয় এত টাকা বাড়ে। ঠিক আছে, অসুবিধা নেই, চলো দেখা যাক। মাসিক আয় 44% বৃদ্ধি পায়, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে? ইনকাম যদি আমার 44% বৃদ্ধি পায়, তার মানে কতটা বৃদ্ধি পেয়েছে? ইন্টু 44/100। 4 আর 32 2 হাতে আছে 3, 32 আর 3 35, 3.52 বৃদ্ধি পেয়েছে। ইনকাম বৃদ্ধি পেয়েছে আমার কত? 3.52। মাসিক খরচ 60% বৃদ্ধি পায়, মাসিক খরচ ছিল 5, 60% বৃদ্ধি পায়, কতটা বৃদ্ধি পেয়েছে? 3। কতটা বৃদ্ধি পেয়েছে? 3। তাহলে ভাই ইনকামের চেঞ্জ 3.52, এক্সপেন্ডিচারের চেঞ্জ 3, তাহলে সেভিংস এর চেঞ্জ কত হবে? সেভিংস এর চেঞ্জ কত হবে? 3.52 মাইনাস 3, 3.52 মাইনাস 3, অর্থাৎ সেভিংস এর চেঞ্জ আমার কত আসছে? 0.52। সেভিংস এর চেঞ্জ আমার কত আসছে? 0.52। তোমরা বলছো হ্যাঁ স্যার। এবার তাহলে একটা জিনিস দেখো, আমাকে বলে দেয়া আছে মাসিক সঞ্চয় 1040 টাকা। এবার তো সোজা ভাই, দেখো আমি দেখতে পাচ্ছি একাধারে আমার মাসিক সঞ্চয় আমার বৃদ্ধি পাচ্ছে 0.52, আর একদিকে আমায় বলে দিয়েছে মাসিক সঞ্চয় এত টাকা, 1040 টাকা বাড়ে। তার মানে আমি কি বলতে পারি না যে 0.52 এর ভ্যালু, 0.52 এর ভ্যালু 1040, 0.52 এর ভ্যালু 1040, একের ভ্যালু কত? 2000। আমাকে কি বলেছে? প্রাথমিক খরচ কত ছিল? প্রাথমিক খরচ আমার কত ছিল গো? প্রাথমিক খরচ আমার ছিল হচ্ছে 5 ইউনিট, এটা আমার প্রাথমিক খরচ ছিল। তাহলে খরচ আমার কত? একের ভ্যালু যদি 2000 হয়, 5-এর ভ্যালু কত? 5 × 2000, 10,000 টাকা। ঠিক আছে, তাহলে ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক যদি আমাকে দেয়, আমি এবার পারবো? ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক যদি আমাকে দেয়, আমি এবার পারবো? শেষে গুণ, এই যে 5-এর ভ্যালু চেয়েছে, সেই জন্য আমরা তো এখানে 1 ইউনিটের ভ্যালু বার করেছি, আমাকে তো 5 ইউনিটের ভ্যালু বার করতে হবে, সেই জন্য ভাই আমার। ওকে, চলো নেক্সট। একটা জাস্ট তোমাদের টাইপ দিয়ে আমি যাচ্ছি, একটা জাস্ট হোমওয়ার্ক দিয়ে আমি তোমাদের যাচ্ছি নেক্সট টপিকে। সেটা হচ্ছে পরেরটা হোমওয়ার্ক থাকবে, সোজা অঙ্ক, কিন্তু কঠিন অঙ্ক কিছু নয়, এইটা খালি তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, প্রচন্ড সোজা অঙ্ক, সেই জন্যই এটা হোমওয়ার্ক দিলাম। নাম্বার 2, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে তাদের জন্য যারা জিএসটি ইন্সপেক্টর বা ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হবে।
ঠিক আছে, ইনকাম ট্যাক্স রিলেটেড অঙ্ক কি দেখবো আমরা? ইনকাম ট্যাক্স রিলেটেড অঙ্ক। এবার সেই জিনিসটা কি দেখো, এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। আমরা একটা জিনিস দেখো, যারা ওহ এ তো ভাই আলাদা লেভেল, চলে যাব নাকি ভাই হেনা তেনা, তোমাদের এই সবসময় কম পড়ার মেন্টালিটি কেন থাকে? হ্যাঁ, কোনটা ছাড়বো, মাধ্যমিক দিতে এসছো নাকি? কোথার থেকে কি হয়ে যাবে কেউ জানো? আমি বললাম যারা জিএসটি ইন্সপেক্টর বা ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হবে, কেন বললাম? কারণ এটা ইনকাম ট্যাক্স লেখা আছে তাই। তারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যাবে, সিবিআইসি সিবিএনসি, যে কোনো জায়গায় এই অঙ্ক আসতে পারে, রেলেও আসতে পারে, এসএসসি তেও আসতে পারে। এই সব মেন্টালিটি নিয়ে আমার কাছে ক্লাস করতে আসবে না, পিওর বেরিয়ে চলে যাবে। অফলাইন হলে থাকতেই পারতে না আমার ক্লাসে, মাধ্যমিক দিতে এসছে। চল ইনকাম ট্যাক্স অঙ্ক দেখো, আমরা যারা স্যালারিড পার্সন, পরে যারা তোমরা স্যালারিড পার্সন হতে চলেছো, তাদের তো একটা ট্যাক্স কেটে তারপরে স্যালারি পাবে, তাই না? তো আমাদের যে টোটাল ইনকামটা হয় না ভাই, সেই টোটাল ইনকাম মানে কি? আমরা যত টাকা আমরা পাই, সেই যত টাকা আমরা পাই, সেই টাকাটার থেকে কত টাকা আমরা দিয়ে দিই? একটা আমরা ট্যাক্স দিয়ে দিই, সরকারকে একটা ট্যাক্স দিয়ে দিই, এবং সেইটা দিয়ে যেটা পড়ে থাকে সেইটা আমাদের হাতে আসে, তাই তো? সেইটা আমাদের হাতে আসে। বলে না 12 এলপিএ স্যালারি, 20 এলপিএ স্যালারি, এর মানে কি? আর যদি আমাদের কারো 20 এলপিএ বা 24 এলপিএ স্যালারি হয়, তার মানে ধরে নাও পার মান্থ 2 লাখ টাকা করে পায়। তাহলে এইবার একটা জিনিস তোমরা দেখো, সেই 2 লাখের মধ্যে তো কিছু টাকা ট্যাক্স কেটে দেবে। ধরো আজকে তোমার 1000 টাকা হচ্ছে টোটাল ইনকাম, এবার 1000 টাকার মধ্যে আমার যদি 100 টাকা ট্যাক্সে চলে যায়, তাহলে পড়ে থাকছে কত? পড়ে থাকছে 900 টাকা না? এই যে আমরা 900 টাকাটা পেলাম, এইটাই হচ্ছে আমাদের স্যালারি হয়, ইন হ্যান্ড স্যালারি, স্যালারি ইন হ্যান্ড, স্যালারি ইন হ্যান্ড। কিন্তু এর যে রেটটা আছে না, এর যে ট্যাক্স রেটটা আছে, ট্যাক্স রেটটা সবসময় টোটাল ইনকামের সাপেক্ষে হয়। ট্যাক্স রেট যেটা, সেই ট্যাক্স রেটটা কি হয় বলতো? ট্যাক্স রেটটা হয় তুমি টোটাল ইনকামের যত পার্সেন্ট ট্যাক্স দাও, টোটাল ইনকামের যত পার্সেন্ট ট্যাক্স দাও সেটা হয়ে যাচ্ছে ট্যাক্স রেট, অর্থাৎ ট্যাক্স বাই টোটাল ইনকাম ইনটু 100। দিস উইল বি ইয়োর ট্যাক্স রেট। ঠিক আছে, বোঝা গেল? এবার এই যে ইনকাম ট্যাক্সের অঙ্কটা আছে, এই ইনকাম ট্যাক্সের অঙ্ক করতে হয় কি করে, বা এই ইনকাম ট্যাক্সের জিনিসপত্র আমরা করব কি করে, কিরকম টাইপের অঙ্ক আসে, চলো সেই জিনিসটা আমরা এবার আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। বাট তার আগে একটা ছোট্ট জিনিস তোমরা একটু দেখে নাও। ধরো আজকে 100 টাকা টোটাল ইনকাম, 10 টাকা দিচ্ছে ট্যাক্স, তাহলে ইন হ্যান্ড স্যালারি কত? 90 টাকা, তাই তো? ইন হ্যান্ড স্যালারি আমার কত আসছে? 90 টাকা আসছে। এবার দেখো তো ভাই, যদি আমার এখানে ট্যাক্স হঠাৎ করে 10 টাকা বেড়ে যায়, ট্যাক্স যদি আমার 20 টাকা হয়ে যায়,
তাহলে আমার ইনহ্যান্ড কত হচ্ছে? ট্যাক্স যদি আমার 20 টাকা হয়ে যায়, আমার ইনহ্যান্ড কত আসছে? 80 টাকা। ভেরি গুড। কারণ টোটাল ইনকাম তো আমার 100, সেটাই তো আমার ব্রেক হবে। যদি আমার ট্যাক্স 5 টাকা হয়ে যায়, ইনহ্যান্ড কত আসছে? ট্যাক্স যদি আমার 5 টাকা হয়ে যায়, ইনহ্যান্ড কত আসছে? 95 টাকা। একদম। তাহলে আমরা এইখান থেকে কি দেখছি দেখো তো, এখান থেকে আমরা কি দেখছি দেখো তো, ট্যাক্স অ্যামাউন্ট যতটা বাড়ছে আমার নেট ইনকাম ততটা কমছে না? বা ট্যাক্স অ্যামাউন্ট যতটা কমছে আমার নেট ইনকাম ততটা বাড়ছে না? ট্যাক্স অ্যামাউন্ট আমার যতটা কমছে নেট ইনকাম আমার তত পরিমাণ বাড়ছে বা কমছে? ট্যাক্স অ্যামাউন্টের চেঞ্জ আর নেট ইনকামের চেঞ্জের যে অ্যামাউন্টটা, যত টাকা, সেটা আমার সেম থাকছে। তাহলে এইখান থেকে আমরা ফার্স্ট জিনিস কি দেখলাম? ফার্স্ট জিনিস আমরা দেখলাম ট্যাক্সের অ্যামাউন্টের চেঞ্জ, ট্যাক্সের অ্যামাউন্টের চেঞ্জ সেটাই আমার সমান হয়ে যায় কার সাথে? নেট ইনকামের অ্যামাউন্টের চেঞ্জ। নেট ইনকামের অ্যামাউন্টের চেঞ্জ, ট্যাক্সের অ্যামাউন্টের চেঞ্জ সেটা আমার সমান হয়ে যায় কার সাথে? নেট ইনকামের অ্যামাউন্টের চেঞ্জ। আরেকটা যেটা আমরা কি দেখলাম খেয়াল করে দেখো, ট্যাক্সের সাথে নেট ইনকাম পরস্পর ব্যস্তানুপাতিক, তাই না? ট্যাক্স বাড়লে নেট ইনকাম কমছে, ট্যাক্স কমলে নেট ইনকাম বাড়ছে। ট্যাক্সের সাথে নেট ইনকাম আমার কি চলে গেল? পরস্পর ব্যস্তানুপাতিক। আমরা এই দুটো জিনিস প্রত্যেকে বুঝতে পেরেছি? এই দুটো জিনিস আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি? ঠিক আছে, ওকে। এইবার চলো তাহলে আমরা এই রিলেটেড অঙ্ক শুরু করি। দেখো, বিখ্যাত অঙ্ক, বিখ্যাত অঙ্ক। If the income tax is increased by 19%, net income reduced by 1%, rate of income কত? বিখ্যাত অঙ্ক। দেখো আমায় কি বলেছে, খুব ভালো করে বোঝো কি বলেছে। হ্যাঁ, 6 ফিগার ইনকাম, 6 ফিগার ইনকাম মানে তোমার মান্থলি স্যালারি লাখ টাকা বা গ্রেটার দ্যান দ্যাট। 6 ফিগার মানে কি? 6টা ফিগার আছে, 6টা ফিগার কতই থাকবে? 1 লাখে থাকে 6টা ফিগার। বুঝতে পেরেছো? চল নেক্সট। ওকে, এবার আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখো কি বলেছে আমাকে, আমার ইনকাম ট্যাক্স 19% ইনক্রিজ হয়েছে, যাতে নেট ইনকাম 1% কমে গেছে। ওকে, দেখো এবার একটা জিনিস খুব ভালো করে বোঝো, আমার ইনকাম ট্যাক্স 19% ইনক্রিজ হয়েছে, তার মানে কি? তার মানে আমার যদি আগের ইনকাম ট্যাক্স ধরো আইটি ছিল, আমার সেটা 19% বৃদ্ধি পেয়েছে। তার মানে কতটা বৃদ্ধি পেয়েছে? আগের 19% না? স্যার বুঝতে পারলাম না। তাহলে ফার্স্ট আমি জিজ্ঞেস করব কেন বুঝতে পারলে না? কারণ পার্সেন্টেজের একদম বেসিক জিনিস আমি বলেছিলাম যে আগে ছিল 30, সেটা যদি আমার 10% বৃদ্ধি পায় তাহলে কতটা বৃদ্ধি পাবে? কতটা বৃদ্ধি পাবে? 30-এর 10%, অর্থাৎ 3 বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে হবে 33, কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো 3। সিমিলারলি আমি আগের ইনকাম ট্যাক্সে ধরলাম আইটি, আইটি হচ্ছে আমার আগের ইনকাম ট্যাক্স, সেটা যদি 19% বৃদ্ধি পায় তাহলে আমার কতটা বৃদ্ধি পাচ্ছে? আইটির 19% না? অর্থাৎ আগের ট্যাক্সের 19% না? এই পরিমাণটা কি? এই পরিমাণটা হচ্ছে যতটা বৃদ্ধি পাচ্ছে।
যতটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক। নেক্সট দেখো, নেট ইনকাম 1% কমে যাচ্ছে, অর্থাৎ নেট ইনকাম আমার আগে যেটা ছিল, ধরো আমার নেট ইনকাম আগে ছিল এনআই, সেটা যদি 1% কমে, কতটা কমছে? এনআই এর 1%, এটা হচ্ছে যতটা কমছে, ঠিক। এবার এখনই আমরা কি দেখলাম গো, ইনকাম ট্যাক্স যত অ্যামাউন্ট বাড়ে বা কমে, দেখো এই আগেরটায় ইনকাম ট্যাক্স যত অ্যামাউন্ট চেঞ্জ হয়, অর্থাৎ যত অ্যামাউন্ট বাড়ে বা কমে, নেট ইনকামও তো আমার সেম পরিমাণ বাড়ে বা কমে। ইনকাম ট্যাক্স আমার যত পরিমাণ বাড়ে বা কমে, আমার তো নেট ইনকাম সেম পরিমাণ বাড়ে বা কমে। তাহলে দেখো আমার এখানে ইনকাম ট্যাক্স 19% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 19% চেঞ্জ হচ্ছে, আর নেট ইনকাম আমার কতটা চেঞ্জ হচ্ছে? 1% চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে চেঞ্জটা, অর্থাৎ ইনকাম ট্যাক্সের চেঞ্জটা আর নেট ইনকামের চেঞ্জটা, এই দুটো তো আমার পরস্পর সমান হবে, কি গো, তাই না? ইনকাম ট্যাক্সের চেঞ্জটা আর নেট ইনকামের চেঞ্জটা আমার তো পরস্পর সমান হবে। তাহলে ভাই আমার এখান থেকে আমরা কি পাচ্ছি? তোমরা বলবে যে স্যার আইটি বাই এনআই, সেটা আমরা পেয়ে গেলাম 1/19। আমি বলবো ভেরি গুড, আমি বলবো ভেরি গুড। এবার ট্যাক্স রেট মানে কি? আমাকে ট্যাক্স রেট জানতে চেয়েছে। ট্যাক্স রেট আমার কি আসবে? ট্যাক্স রেট আমার চলে আসছে ট্যাক্স ডিভাইডেড বাই টোটাল ইনকাম, ট্যাক্স ডিভাইডেড বাই টোটাল ইনকাম ইনটু 100। আর টোটাল ইনকাম মানে কি? টোটাল ইনকাম মানে হচ্ছে আমার নেট যতটা পাচ্ছি প্লাস ট্যাক্স, তাই না? নেট আমরা যতটা পাচ্ছি প্লাস ট্যাক্স করলে আমরা টোটাল ইনকাম পাই। তাহলে এইবার দেখো তো ভাই আমার কি আসছে, এইবার দেখো তো ভাই আমার কি আসছে, আমার ট্যাক্স দিচ্ছে 1 টাকা, নেট ইনকাম হচ্ছে আমার 19, ট্যাক্স হচ্ছে 1, তাহলে ট্যাক্স রেট আমার কত চলে গেল? 1/20 ইন্টু 100, 5%। 1/20 ইন্টু 100। আমরা প্রত্যেকে কনসেপ্টটা বুঝতে পারলাম? আমরা প্রত্যেকে কনসেপ্টটা বুঝতে পারলাম? কনসেপ্টটা ক্লিয়ার সকলের? কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এই অঙ্কটা করে দাও। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এই অঙ্কটা করে দাও। বলো। আমি এইটা দিয়ে আরেকবার বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই ভাই আমার, এইটা দিয়ে আমি আরেকবার বলে দিচ্ছি, কোনো চাপ নেবে না, ঠিক আছে? চলো দেখা যাক। দেখো, ইনকাম ট্যাক্স ইনক্রিজ বাই 22%, তার মানে আমার ইনকাম ট্যাক্স যদি 22% বৃদ্ধি পায়, কতটা বৃদ্ধি পাচ্ছে? ইনকাম ট্যাক্সের 22% এতটা বৃদ্ধি পাচ্ছে। ট্যাক্সের বৃদ্ধি পাওয়ার পরিমাণ কতটা? বৃদ্ধি পাওয়ার পরিমাণ এতটা। নেট ইনকাম রিডিউস বাই 3%, তাহলে নেট ইনকাম আমার কতটা কমছে? নেট ইনকাম 3% কমেছে, তাহলে কতটা কমছে? নেট ইনকামের 3%, এতটা কমছে। এবার ট্যাক্সের যা পরিবর্তন হয়, নেট ইনকামের যা পরিবর্তন হয়, সে দুটো পরস্পর সমান হয়। ট্যাক্সের পরিবর্তন এবং নেট ইনকামের পরিবর্তন, এই দুটো আমার পরস্পর সমান হয়, তাহলে আমার এই দুটো পরস্পর সমান। তাহলে আইটি ডিভাইডেড বাই নেট, সেটার ভ্যালু আমার কত চলে আসছে? 3/22। তার মানে ট্যাক্স দিচ্ছি আমি 3 টাকা, টোটাল ইনকাম আমার কত? নেট প্লাস আইটি হচ্ছে আমার টোটাল ইনকাম 25, তাহলে আমার রেট কত? ইন্টু 100, 4 25 12%।
ঠিক আছে, এটা শর্টকাটে করবে কি করে? যখনই এই টাইপের কোনো অঙ্ক দেবে, শর্টকাট কি হবে জানো তো? নেট ইনকাম চেঞ্জ, নেট ইনকাম চেঞ্জ ডিভাইডেড বাই ট্যাক্স চেঞ্জ প্লাস নেট ইনকাম চেঞ্জ ইনটু 100। এটা হচ্ছে শর্টকাট। ওপরেরটা চলে গেল কনসেপ্ট, নিচেরটা চলে গেল শর্টকাট। ঠিক আছে, নেট ইনকাম চেঞ্জ দেখো ডাইরেক্ট আমরা কি করে করব? নেট ইনকাম চেঞ্জ কতটা? 3 ডিভাইডেড বাই ট্যাক্স চেঞ্জ প্লাস নেট ইনকাম চেঞ্জ। ট্যাক্স চেঞ্জ হয়েছে 22%, নেট ইনকাম 3%, তাহলে 22 আর 3 এ 25 ইনটু 100, 12 অ্যান্সার। আগেরটা দেখে নাও সেম ভাবে। নেট ইনকাম চেঞ্জ কত? 1। ট্যাক্স আর নেট ইনকাম চেঞ্জের সাম, তার মানে 20 ইনটু 100, 5 অ্যান্সার। ঠিক আছে, চলো এই সেম জিনিসটার উপর বেস করে আর একটা অঙ্ক হয়, যেটা হচ্ছে কনসেন্ট্রেশন প্রবলেম। খুব সুন্দর অঙ্ক, লাস্ট অঙ্ক আজকের, লাস্ট অঙ্ক আজকে, কনসেন্ট্রেশন প্রবলেম। দেখো কনসেন্ট্রেশন প্রবলেমে খালি একটা জিনিস মাথায় রাখবে, কি সেটা? কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে কি? ঘনত্ব। ঠিক আছে, ঘনত্ব। মনে রাখবে কনসেন্ট্রেশন যেভাবে চেঞ্জ হয়, কনসেন্ট্রেশন যেভাবে চেঞ্জ হয়, কনসেন্ট্রেশন যেভাবে চেঞ্জ হয় যাতে মেশানো আছে, ঠিক আছে, যাতে মেশানো আছে তার পরিমাণ অপোজিট রেশিওতে চেঞ্জ হয়, অপোজিট রেশিওতে চেঞ্জ হয়। কোনো কিছুর কনসেন্ট্রেশন যেভাবে চেঞ্জ হয়, যার মধ্যে সে জিনিসটা মেশানো আছে তার ঘনত্ব তার অপোজিট রেশিওতে চেঞ্জ হয়। কি করে হবে সেটা? চলো আমরা এবার একটু দেখার চেষ্টা করি। দেখো, a solution contains 16.5% of salt from which 18 liter of water is evaporated. Okay. Now concentration of salt becomes 20.9%. চলো তাহলে আমরা যদি এবার এই রেশিওটা করি কি পাচ্ছি দেখো, আমি যদি এখানে ওল্ড এর সাথে নিউ এর অনুপাত নিই, ওল্ড এর সাথে নিউ, আমার ওল্ড কত আছে? 16.5, তাই তো? আমার ছিল হচ্ছে 16.5%, ঠিক? এবং আমার কারেন্ট সল্ট কত আছে? 20.9। কারেন্ট সল্ট কত আছে আমার? 20.9। তার মানে আমার যে সল্টটা ছিল সেই সল্টের কনসেন্ট্রেশনের অনুপাত হচ্ছে এটা, সল্টের কনসেন্ট্রেশনের অনুপাত হচ্ছে এটা। পয়েন্ট পয়েন্ট উড়ে গেল, 11 দিয়ে কাটছে 15, 11 দিয়ে কাটছে 19, তাহলে এটা আমার কি চলে গেল? এটা আমার চলে গেল সল্টের কনসেন্ট্রেশন, সল্ট। ঠিক আছে, তাহলে জলের কনসেন্ট্রেশন কি হবে? আমরা কি দেখলাম? কোন জিনিসের কনসেন্ট্রেশন যেভাবে চেঞ্জ হয় যাতে মেশানো আছে তার পরিমাণ অপোজিট রেশিওতে চেঞ্জ হয়। তাহলে জলের মধ্যে তো আমার লবণটা মেশানো, তাহলে লবণের কনসেন্ট্রেশন যদি এটা হয় তাহলে জলের কনসেন্ট্রেশন কি হবে? এর উল্টোটা।
তাহলে জলের কনসেন্ট্রেশন আমার কত হয়ে গেল 19 ইন্টু 15। তাহলে আগে আমার কাছে 19 ইউনিট জল ছিল, এখন আমার কাছে 15 ইউনিট জল। তাহলে এই যে 4 ইউনিট জল উবে গেছে, এই 4 ইউনিট জল কোথায় গেছে? ওই দেখো লিখে দেওয়া আছে আমার 18 লিটার জল বাষ্পীভূত হয়ে গেছে। ওই যে লিখে দেওয়া আছে আমার 18 লিটার জল বাষ্পীভূত হয়ে গেছে। তাহলে 4 ইউনিটের ভ্যালু আমার কত? 18 লিটার। 1 ইউনিটের ভ্যালু আমার কত? 18/4। আমায় কি বার করতে বলেছে? দ্রবণের প্রাথমিক পরিমাণ কত ছিল? তাহলে দ্রবণের প্রাথমিক পরিমাণ কত ছিল? 19 ইউনিট। তাহলে 19 ইউনিটের ভ্যালু কত? 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 9 9 81, 1 হাতে আছে 8, 9 কে 9 আর 8 17/2, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 85.5 লিটার। চলো ডান। ঠিক আছে, এই যে 15:19 ছিল, উল্টে গেল 19:15। আগে আমার ওয়াটার ছিল 15, এখন আমার ওয়াটার আছে, আগে আমার ওয়াটার ছিল 19, এখন আমার ওয়াটার আছে 15। 4 ইউনিটের চেঞ্জ হয়েছে। কেন হয়েছে? এই যে আমার 18 লিটার জল উড়ে গেছে তাই। ঠিক আছে, এই চলে গেল আমাদের পার্সেন্টেজের সব টাইপ। এবার প্রফিট এন্ড লসের একটা টাইপ থাকে রেট কনজাম্পশন, সেটা আমরা নেক্সট দিন করব। নেক্সট দিন আমাদের কি কি কাজ থাকলো? রেট কনজাম্পশন, সবার আগে আমরা সলভ করব হচ্ছে এলসিএম এইচসিএফ। ফার্স্ট করব আমরা এলসিএম এইচসিএফ এর অঙ্ক। ঠিক আছে, এটা হবে আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে রেট কনজাম্পশন। থার্ড কাজ হচ্ছে মিসলেনিয়াস প্রবলেম। মিসলেনিয়াস প্রবলেমের মধ্যেই মিল্কম্যান থেকে যাবে। ঠিক আছে, মিসলেনিয়াস প্রবলেম, এটা হবে হচ্ছে আমাদের থার্ড কাজ। ঠিক আছে, ওরে এই যে লিখে দিলাম যে কনসেন্ট্রেশন যেভাবে চেঞ্জ হয় তার পরিমাণ তার অপোজিট রেশিওতে চেঞ্জ হয়, এই তো উপরে লিখে দিলাম। তাহলে 15:19টা উল্টে 19:15 হবে। ঠিক আছে, ডিসকাউন্টের একটা হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্ক যেগুলো ছিল সোজাই ছিল, সেগুলো আমি আর বলবো না, সেগুলো নিজেদের কনফিডেন্স বাড়াও। এবার নিহারিকা আমাকে বলো তোমার কি প্রবলেম ছিল। নিহারিকা আমাকে বলো তোমার কি প্রবলেম ছিল দেখি। এবার যাদের যাদের ডাউট আছে তারা থাকো, বাকিরা চলে যেতে পারো। ঠিক আছে, যাদের যাদের ডাউট আছে তারা থাকো, বাকিরা চলে যেও ভাই আমার। বাকিদের সাথে আবার আমার আগামীকাল দেখা হবে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো, খাওয়া দাওয়া করে নাও সবাই। ওকে ভাই আমার, চলো টাটা। এবার যাদের ডাউট আছে তারা থাকো। ওকে, দেখি। ও মাই গড, নিহারিকা যেভাবে দিয়েছো কিছু দেখাই যাচ্ছে না গো, চেপে গেছে পুরো। আচ্ছা, পরেরটা একটু ঠিকঠাক এসছে, দাঁড়াও। Man sells 2 article for এত, ফার্স্ট আর্টিকেল এত % প্রফিট, at what % would have the second article, there is neither profit nor। এইটা কেন আটকালো ভাই? এ তো 18.75 কে ফ্র্যাকশনে কনভার্ট করলেই হয়ে যাবে। 18.75% এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করলেই তো হয়ে যাবে। আর তো কিছুই নেই অঙ্কটায়, আর তো কিছুই নেই অঙ্কটায়। এটা উড়ে গিয়ে নিচে 100 চলে গেল, 5 দিয়ে কাটো, 3 5 15, 37, 5 7 35, 5 5 25, 5 20 100, 5 7 35, 5 5 25, 4 5 20, 3 25 75, 4 25 100, 3 16, 3 16। তাহলে আমাকে বলেছে ফার্স্ট আর্টিকেল এতটা প্রফিটে, তাহলে ক্রয় মূল্য 16 হলে বিক্রয় মূল্য 19। তাহলে এট হোয়াট % লস তাকে সেকেন্ড আর্টিকেল বিক্রি করতে হবে। আর কিছু বলেছে 2 আর্টিকেলস ফর এত ইচ, এমএন সেলস 2 আর্টিকেল ফর এত ইচ। তার মানে দুটোর বিক্রয় মূল্য সমান। প্রথম জনের বিক্রয় মূল্য 19 হলে পরের জনের বিক্রয় মূল্য আমার 19 হবে, কারণ যেহেতু দুজনের বিক্রয় মূল্য সমান। টোটাল বিক্রয় মূল্য আমার কত আসছে? 38। নো প্রফিট নো লস করতে হলে টোটাল ক্রয় মূল্যও আমার 38 করতে হবে। একটার দাম 16, তাহলে আরেকটার দাম আমার কত হতে হবে? 22। তাহলে
22 টাকায় কিনে 19 টাকায় বেচেছি, 3 টাকা লস। কততে লস? 22-এ লস। কত পার্সেন্ট লস? ইন্টু 100। 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 50, 150/11, 11 কে 11, 40, 3 11 33, 13 পয়েন্ট সামথিং অ্যান্সার। ওই 13.63, ওটাই অ্যান্সার হবে। হয়ে গেল। আর আর এটা বোঝা গেছে নিহারিকা? বোঝা গেছে? দেবলিনা আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই পল্লবী, টাটা ভাই। ওকে, এবার দেবলিনা। দেবলিনা কি দিয়েছে দেখি। a payment of 120 is made with 10.5 to আচ্ছা 10 টাকা 5, আচ্ছা 10 পয়সা 5 পয়সা 2 পয়সা কয়েন্স of total 25 coins are used। তো চলো আমি মনে করলাম 10 পয়সা আছে, 5 পয়সা আছে আর 2 পয়সা আছে, তাই তো? এটা তো ডাইরেক্ট ম্যাথমেটিক্যাল রিজনিং। এটা আমি মনে করলাম 10 পয়সা আছে এক্স খানা, 5 পয়সা আছে ওয়াই খানা, আর 2 পয়সা আছে জেড খানা। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার অফ কয়েন্স কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ কয়েন্স, সেটার ভ্যালু তোমাকে দেওয়া আছে কত? 25। আর বলেছে টোটাল টাকা হচ্ছে 120। তাহলে 10 পয়সা যদি তোমার এক্স খানা থাকে, তাহলে টোটাল তোমার কাছে কত টাকা আছে? x/10 না? 10 পয়সা মানে তো 1-এর 10 টাকা, 10 পয়সা মানে 1-এর 10 টাকা, তাহলে 1-এর 10 টাকা এক্স খানা আছে, x/10 টাকা। নেক্সট 5 পয়সা মানে 1-এর 20 টাকা, 1-এর 20 টাকা ওয়াই খানা আছে, তাহলে y/20 চলে এলো। 2 পয়সা মানে হচ্ছে 1-এর 50 টাকা, 1-এর 50 টাকা জেড খানা আছে, z/50 চলে এলো। এটার ভ্যালু আমার কত? 120। এটার ভ্যালু আমার কত? 120। 10, 20 আর 50-এর এলসিএম হচ্ছে তোমার 100। তাহলে 100 দিয়ে যদি আমি বোথ সাইডে গুণ করে দিই, আমার কত পাচ্ছি রে? 10x 5y 2z ইকুয়াল টু 12,000। আর এখানে আমার দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 25। এবার এই দুটোকে সলভ করে নাও। এবার কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নাম্বার অফ কয়েন্স ইউজড ইন দ্য পেমেন্ট। তাহলে এবার এই দুটোকে সলভ করে নাও, অপশন টেস্ট করে সলভ করে নাও, অ্যান্সার ডান। ঠিক আছে, চলো। আচ্ছা, শুভ কি বলেছে? লাস্ট ইয়ার ইনকাম 3.4, প্রিভিয়াস ইয়ার ইনকাম ইজ এত এত এত। এইটা তো আগের টাইপটাতেই করে দিয়েছি ভাই, আগের টাইপেই তো করে দিয়েছি, 3:4:5। ঠিক আছে, প্রথমটা 4:5 অনুপাতে বেড়েছে, তাহলে প্রথমের ভ্যালু যদি 4 হয়, পরের ভ্যালু হবে 5। প্রথমের ভ্যালু 1 হলে পরের ভ্যালু এত, প্রথমের ভ্যালু আছে 3, তাহলে পরের ভ্যালু কত হবে? 15/4। এরকম করে এটা বার করো, এটা বার করো, জাস্ট এর আগের অঙ্কটা যেরকম হবে, আগের না পরের অঙ্কটা, সেইটা দিয়ে করো, তাহলেই চলে আসবে। প্রত্যেকটা ধরে ধরে বার করো, তাহলেই চলে আসবে। যেমন পরেরটা দেওয়া আছে 2:3 অনুপাতে বেড়েছে, তার মানে দেখো 2 থেকে বেড়ে হয়েছে 3, 1 থেকে বেড়ে কত হবে? 4 থেকে বেড়ে কত হবে? হয়ে যাচ্ছে 6। এরকম ভাবে পরেরটা বার করো, অনুপাত বার করো, করে করো। ঠিক আছে, এটা এখনো হয়নি অঙ্কন। এটা 19/100। এটা তো আমি বলে দিয়েছি ভাই, এটা তো আমি লিখিয়ে দিয়েছি যে যখন আমাদের বিক্রয় মূল্য সমান আসবে, সেলিং প্রাইস যখন সমান, একটা যে পার্সেন্ট লাভ আরেকটা সেই পার্সেন্টই যদি ক্ষতি হয়, প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ যদি সমান হয়, তাহলে অলওয়েজ লস হবে, এন্ড লসের পরিমাণ কত হবে? 19/100, 3.61 আনসার হবে। ঠিক আছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা এত অনুপাতে আছে, 50 পয়সার মুদ্রা 25 পয়সা। এটা তো ভাই একদমই সোজা ভাই। 1 টাকা 50, নিহারিকা, 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা 1:2:3 অনুপাতে আছে।
50 পয়সার মুদ্রার সংখ্যা 80। একদম সিম্পল একটা জিনিস দেখো, 50 পয়সার মুদ্রা আমাকে বলে দিয়েছে আছে 2 ইউনিট, আর তোমাকে বলে দিয়েছে 50 পয়সা আছে কটা, 80টা। তাহলে 2 এর ভ্যালু 80, 1 এর ভ্যালু 40। আমায় কি বলেছে, ওই বাক্সে মোট কত টাকা আছে। তাহলে ফার্স্ট অফ অল তোমার কাছে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা দিয়ে কটা কয়েন আছে আমরা বার করে নি। অনুপাত আছে তোমার 1:2:3। তাহলে 1 টাকা আছে 40টা, 50 পয়সা আছে 80টা, 25 পয়সা কত হবে, 3 4 12, 120টা। ঠিক, তাহলে 1 টাকা 40টা থাকলে আমার কত টাকা দাম হয়ে গেল ভাই, 40 টাকা। 50 পয়সা 80টা থাকলে, 50 পয়সা মানে হাফ টাকা, তাহলে হাফ টাকা 80টা থাকলে আমার কত আছে, 40 টাকা। ঠিক আছে, আর 25 পয়সা মানে হচ্ছে 1 এর 4 টাকা। 1 এর 4 টাকা যদি 120টা থাকে কত আছে, 30 টাকা। তার মানে আমার টোটাল কত টাকা আছে, 110। ঠিক আছে, হলো? তো চলো, এই চলে গেল সম্পূর্ণ জিনিস, সম্পূর্ণ গল্প। তো আজকে আমি গেলাম। অনন্যা, আমি লিখে দিচ্ছি, এখানে অ্যান্সার করবে। অনন্যা পাঠিয়ে দিলাম, ঠিক আছে? চলো ভাই সকল, টাটা। আবার তোমাদের সাথে আগামীকাল দেখা হবে। ভালো করে পড়ে টরে এসো সবাই। ওকে ভাই আমার, চলো। নমস্কার।